বৃষ্টি মহামারী মাথায় নিয়েই ঈদে বাড়ি ফিরছে মানুষ, হুমড়ি খেয়ে পড়ছেন ফেরিতে। চেকপোস্ট ব্যারিকেডেও ঠেকানো যাচ্ছে না ঢল, মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ছুটি পাইছি 3 দিনের, এই 3 দিনের মা বাবা আছে তাদের জন্য যতখানি গাড়ি পাইছি গাড়িতে যাচ্ছি, আর গাড়ি না পাইলে হাইটা 200 টাকার ভাড়া 400 টাকা তাও যাইতে চাচ্ছে না। এই পর্যন্ত আসছি ভাইঙ্গা বিভিন্ন কলা কৌশলে। সকাল 7টা বাজে রওনা দিছি, এখন যাব কিভাবে সেটা আমি বুঝতে পারতেছি না। 1.5-2 ঘন্টা ধরে ঘুরতে আসি, কোনো ফেরিতে উঠতে পারতে আসি না। হঠাৎ ঝড়ে দৌলতদিয়া ঘাটে পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নদীতে চালক নিখোঁজ। পন্টুন ছিঁড়ে যায় এবং নোয়া গাড়িটা নদীতে পড়ে যায়। ড্রাইভার ছিল গাড়ির ভিতরে, আর কেউ ছিল না, কোনো যাত্রী ছিল না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের আলোচিত মিতু হত্যাকাণ্ডের 5 বছর পর সাবেক স্বামী এসপি বাবুল আক্তার পিবিআই হেফাজতে। নতুন মামলায় আদালতে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হবে কাল। করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন বেগম জিয়া, কিডনি ও হার্ট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া অমানবিক, মন্তব্য মির্জা ফখরুলের। স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে মেট্রো রেলের প্রাথমিক ট্রায়াল রানে বাংলাদেশ। 24 মের মধ্যে পরীক্ষামূলক যাত্রা, ডিপো জুড়ে উৎসবের আমেজ। ট্রায়ালের প্রস্তাব ফিরিয়ে দেয়া চীনের সিনোফার্মের সেই টিকাই উপহার হিসেবে আসছে কাল। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতেই তখন রাজি হয়নি বাংলাদেশ, ব্রিফিংয়ে 2 মন্ত্রী। এবং রাজধানীর আদাবরে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ, হাসপাতালে ভর্তি, অভিযুক্ত 5 জন গ্রেফতার। বৃষ্টি মহামারীকে উপেক্ষা করেই যেন বাড়ি ফেরার যুদ্ধে নেমেছেন মানুষ। দিন শেষ করে সন্ধ্যায় ও পথে ঘাটে জনস্রোত, কেউ হেঁটে কেউ বা রিকশায় করে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। চেকপোস্ট ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না তাদের। ঘাটে ফেরি ফিরলেই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন নানা বয়সী মানুষজন। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা মহামারী কোনো কিছুই বাধ মানাতে পারছে না এই জনস্রোতকে। সন্ধ্যার পরও শিমুলিয়া ঘাটে হাজার হাজার ঘরমুখী মানুষের এই ভিড়। ফেরি ভিড়তেই হুড়মুড় করে তাতে পাল্লা দিয়ে উঠছেন ঘরমুখে সব মানুষ। যেখানে নেই বিন্দুমাত্র সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধির বালাই। রাতে ভিড় বাড়ার পাশাপাশি বেড়েছে দুর্ভোগ। এই পর্যন্ত আসছি ভাইঙ্গা বিভিন্ন কলা কৌশলে। 2 ঘন্টা ধরে ঘুরতেছি, একবার ওখানে করতেছি, যাচ্ছে উঠতে পারতেছি না। পলসুরাতের মাছ যেরকম দৌড়াদৌড়ি করে মানুষ, ওইরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছি, কোনো ফেরিতে উঠতে পারতেছি না। ঈদ করতে যেতে হবে প্রিয়জনের কাছে, তাই ঝুঁকিতে থোড়াই কেয়ার। বেশি ভাড়া গুনতেও যেন অসুবিধা নেই তাদের। অনেক কষ্ট করে একবার এই ঘাটে একবার ওই ঘাটে ঘোরাঘুরি করতেছি, কিন্তু উঠতে পারতেছি না। অনেক লোকজন তো একটু জ্যাম কমলে তারপর উঠবে, এই কারণে দাঁড়ায় আছে। ফতুল্ল থেকে আসছি, ট্রাকে পিক আপে আইসি, হাইটে আইসি, প্রায় সিএনজিতে আসতে হচ্ছে প্রায় 800-900 টাকা করে খরচ গেছে এক একজনের। একই অবস্থা দেখা গেছে সড়ক পথেও। বৃষ্টি মাথায় নিয়েই দিনের পর রাতেও হাজার হাজার যাত্রী গাবতলী থেকে হেঁটে সাভারের দিকে যেতে দেখা যায়। এ মিছিলে সামিল শিশু বৃদ্ধ সবাই। মাঝ রাতেও ভিড় কমেনি এতটুকুও, বরং আরও বেড়েছে। এ সময় গাড়ি না পেয়ে অনেকেই বিকল্পভাবে চড়ে গন্তব্যের পথে যাত্রা শুরু করেন। 10 টাকার জায়গায় যাচ্ছে 30 টাকা। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি এই পর্যন্ত, ভাঙ্গা পিক আপে যাচ্ছে। হয়তো রাত্রে হয়তো দূরপাল্লার হয়তো 2-1টা যদি গাড়ি পায়, তো এগুলো তো এভাবে চলে যাবে। 200 টাকার ভাড়া 400 টাকা তাও যাইতে চাচ্ছে না, বুঝছেন। এছাড়া গাজীপুর, চন্দ্রা, টাঙ্গাইল ও যমুনা সেতু এলাকার মহাসড়কে সন্ধ্যার পর গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজট তৈরি হয়। বৃষ্টি হওয়ায় এতে ঘরমুখী মানুষের দুর্ভোগ বাড়ে আরও কয়েক গুণ। তবে মানুষের ঘরমুখী যাত্রা থামাতে পথে পথে চেকপোস্ট থাকলেও জনস্রোতের কারণে তা রোধে হিমশিম অবস্থা হয় আইনশৃঙ্খলা বাহিনীর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে শিমুলিয়া ফেরিঘাটে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন এবং সাভারের আমিনবাজার এলাকায় আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। প্রথমে যাচ্ছি শাওনের কাছে। শাওন। জাফর, শিমুলিয়া ফেরিঘাটের কথা বলতে গেলে এক কথায় এখন লাখো মানুষের ঢল, এবং আমরা দেখছি প্রতিটি ফেরির জন্য অপেক্ষমান মানুষ হচ্ছে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। এবং এই একটি ফেরিতে ওঠার জন্য
আমরা হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য কিন্তু আমরা দেখছি। কেউ উঠতে গিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছেন, এমনও কিন্তু আমরা চিত্র দেখছি। আবার একদিকে এই মানুষের ভিড়ের কারণে কিন্তু জরুরি সেবার যে গাড়ি রয়েছে সেগুলিও কিন্তু আবার ফেরিতে উঠতে পারছে না, এবং ফেরি নদীর অপর পার থেকে যে ফেরিগুলি আসছে সেই ফেরিগুলি যে জরুরি সেবার যে গাড়ি নিয়ে আসছে সেগুলিও কিন্তু মানুষের ভিড়ের কারণে পল্টন ছেড়ে সড়ক পথে উঠতে পারছে না, এমন চিত্রটাই কিন্তু আমরা দেখছি। আমরা সড়কের কথা যদি বলি যে বিজিবি কাজ করছে, পুলিশ কাজ করছে, তারপরও কিন্তু এই মানুষের ঢল কোনো মতেই রোধ করা যাচ্ছে না। এবং এই শিমুলিয়া ফেরিঘাটে মোট 4টি ঘাট রয়েছে ফেরির, সেই 4টি ঘাটেরই কিন্তু ঠিক এই একই অবস্থা। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই একটি ফেরি এসে, যেটা হচ্ছে শাহপরার নাম, এই ফেরিটি কিছুক্ষণ আগে এসে ঘাটে পৌঁছায় এবং পৌঁছানোর পর মানুষ হুমড়ি খেয়ে পড়ে ফেরিতে ওঠার জন্য। এবং অনেকে আমরা দেখেছি পাশে একটি নৌকা নিয়ে গিয়েও তারা সেই পাশের যে ফেরির যে ঘাটে ভিড়ানোর জন্য যে তার যে নোঙর করার যে রশি রয়েছে সেই রশি ধরেও কিন্তু অনেকে ফেরিতে উঠেছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি। যদিও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লোকজন যাতে ঘাটে না আসে, তারা যাতে দূর দূরান্তে যাত্রা না করে, কিন্তু আসলে মানুষ কোনো রকমই তাদেরকে বোঝানো যাচ্ছে না, সবাই কিন্তু যাচ্ছে। আর আপনি জানেন যে আগামীকাল থেকে পোশাক কারখানা বন্ধ, সে কারণে যারা পোশাক কারখানার শ্রমিক কর্মজীবী তারাও কিন্তু আসছেন। সেই কারণে আমরা গত কয়েকদিন যে ভিড় দেখেছি তার তুলনায় কিন্তু আজকে কয়েক গুণ বেশি আমরা দেখছি। রাত এখন যেহেতু 11টার বেশি বাজে, আপনারা দেখবেন যে আমরা গত কয়েকদিনে কিন্তু এত ভিড় দেখিনি, কিন্তু সে তুলনায় কিন্তু আজকে হাজার হাজার মানুষ এখানে ছুটে এসেছেন। যারা বাড়ি যাচ্ছেন তাদেরকে কিন্তু বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে যাতে তারা বাড়িতে না যান, সংক্রমণের যেহেতু ঝুঁকি রয়েছে, কিন্তু সেই কথা কিন্তু তারা আসলে শুনছেন না। তারা অজুহাত তুলছেন যে তাদের স্বজনদের সঙ্গে ঈদ করাটাই আসলে অনেক বড় একটা বিষয়। তো এই ছিল আমার কাছে। চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। সেলিয়া। শাওন, আপনি যেমন জানাচ্ছিলেন নৌপথে ঈদ যাত্রী যারা ঈদে বাড়ি ফিরছেন তাদের ভিড়ের কথা, তাদের স্রোতের কথা, ঠিক একই জিনিস কিন্তু আমরা বিকেল থেকে জানাচ্ছিলাম মহাসড়কগুলো থেকে, আমিনবাজার থেকে সাভার, নবীনগর বা যে অঞ্চলগুলোতে সাধারণ মানুষরা যায়। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে আসলে এই মানুষগুলোকে নিয়ে যাওয়ার জন্য যে পরিবহনগুলো, সে পরিবহনগুলোর পরিস্থিতি যদি একটু দেখাই, সেটি কিছুক্ষণ আগেও এখানে ট্রাকে করে আসলে নিয়ে যাওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে মোটামুটি বলা যেতে পারে যে যাত্রী ডেকে তুলে নেওয়া, অনেকটা এভাবে চলে যাওয়াটাও কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। শুধু করোনার ঝুঁকির কথা আমরা বলছি, তার বাইরেও কিন্তু যারা আসলে যেভাবে যাচ্ছেন, যে পরিবহনগুলোতে আসলে ব্যবহার করে যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন সেটিও কিন্তু ঝুঁকিমুক্ত নয়। তবে কেউ আসলে কারো কথা শুনতে রাজি নয়। শেষ পর্যন্ত আসলে প্রত্যেকেই বাড়ির পথে রওনা দেওয়ার জন্যই যে কোনো কষ্ট আসলে তারা মেনে নিতে রাজি। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, পুরো মহাসড়কের দুপাশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় 6 থেকে 7 কিলোমিটার পর্যন্ত জ্যাম ছিল আমিনবাজার থেকে এবং সাভার থেকে। বিভিন্ন পকেটে পকেটে এভাবে যাত্রী তুলে নিয়ে যাওয়ার কারণেই কিন্তু মহাসড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এবং এই যানজটের সৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটি বিষয় আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে, প্রায় 3 থেকে 4 গুণ বেশি ভাড়া আদায় করে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং সেখান থেকে তারা আসলে কিভাবে বাড়ি পর্যন্ত ফিরবেন সেটি আসলে তারা এখনো নিশ্চিত নন। তবে শেষ পর্যন্ত ঈদ আনন্দ স্বজনদের সাথে হবে এবং সেটি নিরাপদেই হবে, এটি আসলে প্রত্যাশা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের যে চাপ তার সর্বশেষ। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রার খবর জানাতে সাভারের আমিনবাজার থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সিরিয়া সুলতান, এবং তার আগে শিমুলিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ের কারণে পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন চালক। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় বেলা 11টার দিকে ঝড়ের কারণে ঢেউয়ের তোড়ে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় নদীতে পড়ে যায় ঘাটে থাকা গাড়িটি। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। বেলা 1:30টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়, তবে চালককে উদ্ধার করা যায়নি। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামের আলোচিত মিতু হত্যাকাণ্ডের 5 বছর পর স্বামী সাবেক এসপি বাবুল আক্তার পিবিআই হেফাজতে।
এই হত্যা মামলায় ফাইনাল রিপোর্ট দিয়ে নতুন মামলায় আদালতে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হবে কাল। বাবুল আক্তারের কয়েকজন বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। সোমবার দুপুর থেকে কঠোর গোপনীয়তার মধ্যে পিবিআই কার্যালয়ে শুরু হয় বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদ। তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ চাকমার নেতৃত্বে পিবিআই এর একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা। বাবুল আক্তার পিবিআই কার্যালয়ে আসার আগে তার কয়েকজন বন্ধুকেও পিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। তাদের কাছে পাওয়া তথ্যগুলো বাবুল আক্তারের সাথে যাচাই করা হয়েছে। এর আগেও ঢাকা এবং চট্টগ্রামে দুদফায় গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল বাবুল আক্তারকে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতেই বাবুল আক্তারকে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। বাবুল আক্তার নিজে এই হত্যা মামলার বাদী হয়, তাকে গ্রেফতারের ক্ষেত্রে আইনগত জটিলতা সৃষ্টি হয়। এই অবস্থায় বুধবার হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে নতুন মামলায় বাবুল আক্তারকে গ্রেফতারে আদালতে আবেদন জানাবেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ চাকমা। বিগত 2016 সালের 5 জুন ভোরে দুর্বৃত্তের গুলি এবং ছুরিকাঘাতে খুন হয় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরী ৫লাশ থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথম পর্যায়ে এটিকে জঙ্গিদের হামলা বলে ধারণা করা হলো। পরবর্তীতে নিহত মিতুর বাবা সহ পরিবার এর জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছে। স্ত্রী হত্যার অভিযোগ ওঠার পর তিনি পুলিশের চাকরি থেকে অব্যাহতি নেন। থানা পুলিশ এবং ডিবি হয়ে গত বছরের জানুয়ারি থেকে মামলাটি পিবিআই এর কাছে তদন্ত পর্যায়ে সহকারী এহতেশামুল ভোলা তার সহযোগী মুনিরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় মোটরসাইকেল সরবরাহকারী সাক্কু এবং শাহজাহানকে। অবশ্য তার আগে এই কিলিং মিশনের দুজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন। তবে বাবুল আক্তারের সোর্স এবং এই কিলিং মিশনের মূল মাস্টারমাইন্ড মুসা এবং কালুর কোনো খোঁজ এখনো পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। মূলত মুসাই হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে কিলিং মিশনের নেতৃত্বে ছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রায়ালের প্রস্তাব ফিরিয়ে দেয়া চীনের সিনোফার্মের সেই টিকার ৫ লাখ ডোজ উপহার হিসেবে আসছে কাল। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতেই তখন রাজি হয়নি বাংলাদেশ। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জুন জুলাই থেকে দেশটি থেকে কেনা ভ্যাকসিনের চালান আসা শুরু হবে। এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 33 জনের মৃত্যুতে দেশে প্রাণহানি ছাড়িয়েছে 12,000। শেষের পথে দেশে মজুদ অ্যাস্ট্রাজেনেকার টিকা। অনিশ্চয়তায় করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রাপ্তি। বাংলাদেশ সব উৎস থেকে টিকা পাবার চেষ্টা চালিয়ে আসছে। এর মধ্যেই বুধবার আসছে চীনের উপহার সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা। আর এই টিকার ট্রায়ালের প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে উপহার নয়, বাণিজ্যিকভাবে বড় চালান কবে আসবে এ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সোমবার ব্রিফিংয়ে চীনা রাষ্ট্রদূত জানান, ডিসেম্বরের আগে কোনো সম্ভাবনাই নেই টিকা পাওয়ার। আর এই দেরির জন্য বাংলাদেশকেই দায়ী করেন তিনি। মঙ্গলবার চীনের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী। WHO এবং অন্তত 7টি দেশে ভ্যাকসিনের ট্রায়াল ছাড়া সিনোফার্মের টিকা দিতে চায়নি সরকার। এ কারণেই চীনের ট্রায়ালের প্রস্তাবে সাড়া দেয়নি তখন। WHO যদি অ্যাপ্রুভ না হয় কিংবা সাতটা দেশে এইগুলো যদি তাদের মেডিসিন ইউজ না হয়, এই অবস্থায় আমরা সেই ধরনের ভ্যাকসিন আমাদের দেশের জনগণের কাছে ইউজ করব না। তবে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, জুন জুলাই থেকেই প্রতি মাসে কিছু পরিমাণ টিকা দেওয়া শুরু করবে চীন। আর রাশিয়ার স্পুটনিক ভির জন্য চুক্তির প্রক্রিয়া চলমান আছে। ডিসেম্বরে আসবে সেরকম কিছু না, অনুরোধ করেছি এবং তারা রাজিও হয়েছে যে আমরা হয়তো জুলাই মাসে বা জুন মাসে কিছু দিতে পারবো এবং প্রত্যেক মাসেই যাতে তারা কিছু কিছু দেয়। চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক। আরও বেশি দিলেও আমরা নিব। নন ডিসক্লোজার যে ডকুমেন্ট আছে সেটা সই হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি রাশিয়ান সাইডের সেই ডকুমেন্টটা দেখে কিছু পরিবর্তনের বিষয় থাকে বলবে, তারপরে এটা আমরা সই করার দিকে যাব। এর আগে নেপালকে করোনার চিকিৎসার ওষুধ ও সরঞ্জাম হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তার হার্ট ও কিডনির অবস্থা এখনও উদ্বেগজনক। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া অমানবিক ও ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি।
2 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পরিবারের আবেদন আটকে গেছে আইনি জটিলতায়, যদিও দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব জানান, নেত্রীর হার্ট এবং কিডনির অবস্থা এখনও উদ্বেগজনক। বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার অমানবিক কাজ করেছে বলেও আবারও অভিযোগ করেন তিনি। অনেকটা ইমপ্রুভ করেছেন, অক্সিজেন লাগছে না রুমের মধ্যে। মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এখনও অত্যন্ত বিপজ্জনক, আশঙ্কাজনক আছে। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়েল প্রবলেম। তার হার্টের সমস্যা আছে, যেটাকে ডাক্তাররা এখনও আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে তার পায়ের নখের যোগ্য আপনারা কেউ নন। যাচ্ছে তাই বলবেন, আর আপনারা মনে করবেন সবসময় পার পেয়ে যাবেন এই কথা বলে। এভরিথিং ইজ বিং নোটেড and the people of this country will give answer to you. ভাইরাল হওয়া বেগম জিয়ার করোনা নেগেটিভ রিপোর্টে জন্ম তারিখটি এডিট করে প্রচার করা হচ্ছে বলেও জানান বিএনপির মহাসচিব। বিদ্যুৎ চালিত রেলপথের যাত্রা শুরু বাংলাদেশের। স্বপ্ন পূরণে এক ধাপে এগিয়ে মেট্রো রেলের প্রাথমিক ট্রায়াল রান সম্পন্ন হলো রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে। আগস্টেই পারফরমেন্স টেস্ট, এরপর সমন্বিত ট্রায়াল রানে শেষ হবে পরীক্ষামূলক চলাচল। তবে উদ্বোধনের দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে পুরো প্রকল্পের 64% কাজ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রথমবারের মতো ট্র্যাকে উঠল লাল সবুজের মেট্রো রেল। মাত্র কয়েকশো গজের যাত্রা, সেটাই গোটা দেশের জন্য মাইল ফলক। কেবল মেট্রো রেলই নয়, দেশে প্রথম চলল কোনো ইলেকট্রিক রেলও। ডিপো জুড়ে এই উৎসবের আমেজ দ্রুত ছড়িয়ে পড়বে পুরো দেশে। দেশবাসীকে যে এরকম একটি সফল প্রদর্শন করতে পারলাম, সেটি অবশ্যই আমাদের জন্য আনন্দদায়ক। আমরা খুবই আনন্দিত, খুবই গর্ববোধ করছি। 6টি বগি বা কোচের সমন্বয়ে একটি রেল। প্রতিটি ট্রেন পরিবহন করতে পারবে 2308 জন যাত্রী। রেলের মধ্যে একটি বগিতে 2 পাশে বসার ব্যবস্থা, কোনো সিটে 6 কিংবা 4 জন, আবার কোথাও 2 জন বসারও ব্যবস্থা আছে। তবে স্বল্প সময়ে বেশি যাত্রী পরিবহনের নীতির এই ট্রেনে আছে দাঁড়িয়ে যাওয়ারও ব্যবস্থা। এর পরের ধাপে পারফরমেন্স ট্রায়াল। এরপর ট্রায়াল রানের স্টেশনগুলো তৈরি হলেই সমন্বিত ট্রায়াল রান, তারপরেই আনুষ্ঠানিক ট্রায়াল রান। এই টেস্টটা শেষ হওয়ার পরেই আমাদের ধরেন ট্রেন একটা আমাদের গেল, স্টেশনে গিয়ে ট্রেনের যে ইন্টারনাল যা কিছু আছে ইতিমধ্যে এগুলো শেষ হয়ে যাবে। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। ইট ইজ নো লঙ্গার এ ড্রিম, ইটস এ রিয়ালিটি। বাংলাদেশে প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি 64% মতো। তবে এখনও উদ্বোধনের দিন তারিখ চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রতিনিয়ত যানজটে পুড়তে থাকা এই নগরবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন এখন চোখের সামনে। আর বেশি দেরি নেই, যেদিন উত্তরা থেকে মতিঝিল চলে যাওয়া যাবে মাত্র 40 মিনিটে। রাশেদ লিমন, সময় সংবাদ। সৌদি আরবে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। 30 রোজা পূর্ণ করে ঈদ হবে বৃহস্পতিবার। এ বিষয়ে জানাতে রিয়াদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ। জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, শুরুতে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি সৌদি আরব থেকে। জাফর, আপনি জানেন যে আসলে রমজানের যে 30টি রোজা, সেটি কিন্তু পূর্ণ করেই কিন্তু এবার পালিত হবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে একযোগে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তো আসলে ঈদুল ফিতর উপলক্ষে আমরা অন্যান্য বছর অপেক্ষায় থাকি যে দেশের রয়্যাল কোর্ট থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনাটি ঠিকই এসেছে। তবে আমরা ভেবেছিলাম হয়তোবা আজকের পরেই কিন্তু আগামীকাল ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, কিন্তু সেটি নয়। রমজানের পুরো 30টি রোজা কিন্তু পূর্ণ করেই কিন্তু ঠিক একদিন পরেই কিন্তু ঈদুল ফিতরের যে ঘোষণা সেটি এসেছে। এবং এই ঘোষণার পরপরই কিন্তু আসলে আমাদের এখানে থাকা প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তারা কিন্তু একে অপরের সাথে এক ধরনের কুশল বিনিময় শুরু করেছেন যে আগামীকাল ঈদ হচ্ছে না, একদিন পরে ঈদ হচ্ছে। তো ঈদের কুশল কিন্তু ইতিমধ্যে বিতরণ শুরু হয়ে গেছে। এবং ঈদের কুশল বিতরণের বাইরে যে বিষয়টি আছে যে ঈদের সালাত, সেই ঈদের সালাতের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যে ঠিক কখন ঈদের সালাত অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু আপনি জানেন যে আসলে আমাদের বাংলাদেশের
যে চিত্র, সেই চিত্রের বাইরে, অর্থাৎ এখানে কিন্তু ঠিক ফজরের পরপরই সৌদি আরবে কিন্তু ঈদুল ফিতরের যে নামাজ এবং সেটি কিন্তু অনুষ্ঠিত। আমরা ঠিক ফজরের পরপরই কিন্তু এখানে ঈদুল ফিতরের যে নামাজ হয় সেটিতে অংশগ্রহণ করি। তো সেটি কিন্তু ঠিক কখন এবার অনুষ্ঠিত হবে এবং ঠিক কিভাবে হবে সেটি কিন্তু এখন নির্দেশনা দেওয়া হয়নি, যেহেতু করোনার কারণে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ সবসময় কিন্তু কাজ করে। তো এবারে ঈদুল ফিতরের যে জামাত, সেই জামাতের বিষয়ে হয়তো আমরা নির্দেশনা পেয়ে যাবো আজকের মধ্যে, যে অথবা কখন কোন সময়ে ঈদুল ফিতরের যে জামাত সেটি অনুষ্ঠিত হয় সেটি আমরা জানবো। এবং এর বাইরে আপনার কাছে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে ঈদ উপলক্ষে কিন্তু অনেক ঘরমুখ প্রবাসী কিন্তু দেশে যাওয়ার ইচ্ছা করেছেন, তারা কিন্তু যাচ্ছেন। এবং এই ঘরমুখ প্রবাসীদের সাথে যে ঈদ পরিকল্পনা, তারা হয়তো দেশে গিয়ে একদিন পরে কিন্তু ঈদ পাবেন বাংলাদেশে। তো আসলে জাফর ঈদ এবং ঈদের রমজানের যে সমাপ্তি, সেটি নিয়ে আমার কাছে এই ছিল রিয়াদ থেকে সবশেষ। জাফর। সৌদি আরবে রোজার ঈদ উদযাপনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় সরগরম রাজধানীর শপিং মল। বৃষ্টি কিছুটা বাদ সাধলেও ইফতারের পর জমে ওঠে বেচাকেনা। কেনাকাটার এই মহাসমারোহ চলবে চাঁদ রাত পর্যন্ত। দোরগোড়ায় ঈদ, তাই রোদ বৃষ্টি কিছু বাদ মানছে না। শেষ মুহূর্তের কেনাকাটা সারতে করোনা ভীতি উপেক্ষা করেই শপিং মলে ছুটছেন ক্রেতারা। নিজের পাশাপাশি স্বজনদের জন্য ঈদ উপহার কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন তারা। নিজের জন্য পাঞ্জাবি কিনছে, বাসা সবার জন্য কিনা এখনো বাকি আছে। কালেকশন যেগুলো আছে কিছু পছন্দ হচ্ছে, বাজেট একটু বেশি। ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, নিজের জন্য, সবার জন্য কেনাকাটা হচ্ছে। দিন পেরিয়ে সন্ধ্যায় বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীদের সমাগম। ছিল না স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। বর্তমান তো করোনা পরিস্থিতি, তারপরও একটু মানুষ বেশি মনে হইতেছে আর কি। এদিকে বিক্রেতারা বলছেন আগামী 2-1 দিন ঢাকায় থাকা মানুষের কেনাকাটার চাপ থাকবে। সেলটা যদিও আগের রমজানগুলোর থেকে এখন কম, আলহামদুলিল্লাহ যা হচ্ছে মোটামুটি সেল ভালোই হচ্ছে। এই কয়েকদিন মোটামুটি ভালো গেছে, আর সামনে যে 2 দিন আছে সেই দিনগুলো তো ভালো হবে। শেষ দিকে এসে বেড়েছে জুতা, প্রসাধনী ও অলংকারের বেচাবিক্রি। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শুরুর আগে ব্যাংকিং কার্যক্রম সারতে ব্যাংকগুলোতে আজও ভিড় করেছেন গ্রাহকরা। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন এর আগের 2 কার্যদিবসে গ্রাহক চাপ বেশি থাকলেও আজ লেনদেনের গতি ছিল তুলনামূলক কম। হরিপদ সাহার রিপোর্ট। বৃহস্পতি বা শুক্রবার ঈদ, তাই শেষ সময়ে ব্যাংকিং কার্যক্রম সারতে ব্যাংকে গ্রাহকের ভিড়। রাজধানীর কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় ব্যাংকগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট চালান জমা, টাকা উত্তোলন ও জমা দেয়া, সঞ্চয়পত্রের মুনাফা তোলার মতো কাজ করতে দেখা যায় গ্রাহকদের। আমি এসে ভ্যাট চালান জমা দিতে বসুন্ধরা সিটির দোকানের ভ্যাটের টাকা তোলার জন্য আসছি। ঈদের আগে তো সবারই টাকা পয়সার দরকার। পার্টি চেক দিছে, চেকের টাকা তুলতে আসার জন্য আর কি আসা। করোনা সংক্রমণ রোধে ব্যাংকে আসা গ্রাহকদের মাস্ক পরায় গুরুত্ব দেওয়া হয়েছে। আছে স্যানিটাইজারের ব্যবস্থাও। তবে সামাজিক দূরত্ব মানানো অনেকটাই দুরূহ কাজ বলে জানান কর্মকর্তারা। এখানে আসলে অতটুকু স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয় না, কারণ এখানে আমাদের ভ্যাটের টাকা জমা হয়, চালানোর মাধ্যমে প্রচুর এখানকার ব্যবসায়ীদের টাকা জমা হয়। সে কারণে মূলত এখানে সমাগমটা একটু বেশি হয়। তারপর আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, মোটামুটি আমরা যতটুকু পারি সবাইকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করি। গত 2-1 দিন হিউজ প্রেশার গেছে আমাদের উপরে, প্রচণ্ড ভিড় থাকতো কন্টিনিউয়াসলি। তো আজকে থেকে ভিড়টা একটু কমে এসছে, মানে যাদের টাকা তোলার ব্যাপার ছিল তারা ইতিমধ্যে অনেকেই তুলে ফেলেছে। অল্প কিছু লোকজনের লেনদেন বাকি আছে, তারা এখন করছে আস্তে আস্তে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ নির্দেশনা অনুযায়ী বুধবারও সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভে নির্মাণ প্রকল্পের মাস্টার প্ল্যানের বিস্তারিত তুলে ধরল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। উদ্যানকে ঘিরে নির্মাণ করা হবে 9টি স্থাপনা, আর এই জন্য যত গাছ কাটা হবে তার 10 গুণ বেশি রোপণ করা হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বললেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতেই সোহরাওয়ার্দী উদ্যান উন্নয়নের এই মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ঘিরে নেওয়া হয়েছে পরিকল্পনা, গড়ে তোলা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ, আর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাটা পড়ছে গাছ। এরপরই প্রতিবাদে সরব হয় ছাত্র, পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন মহল। আলোচনা সমালোচনা হয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর মধ্যেই গাছ কাটা বন্ধে মঙ্গলবার মৌখিকভাবে নির্দেশনা জারি করেন হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালত এটি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 20শে মে পরবর্তী শুনানি, এবং এর মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার যে কার্যক্রম সেটি বন্ধ রাখার জন্য লার্নেড অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন। এই নির্দেশনার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের মাস্টার প্ল্যানের বিস্তারিত তুলে ধরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। উদ্যানকে ঘিরে 9টি স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে এই মন্ত্রণালয়।
যার মধ্যে রয়েছে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর 25.5 ফুট উচ্চতার ভাস্কর্য। এছাড়াও 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে নির্মাণ হবে 23 ফুট উঁচু ভাস্কর্য। এছাড়াও থাকবে ওয়াকওয়ে, মসজিদ, ভূগর্ভস্থ ওয়াটার রিজার্ভার, থাকবে খাবারের দোকান। সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে উন্নয়নকে কেন্দ্র করে কাটাও হয় উদ্যানের অর্ধশতাধিক গগনচুম্বী গাছ। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতেই এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য উদ্যানের মোট 100 গাছ কাটা হবে, তবে রোপণ করা হবে 10 গুণ বেশি। আমরা প্রতিদিন 2000 শিশুকে এখানে আনবো, এগুলো দেখাবো যাতে ইতিহাস সম্বন্ধে তারা জানতে পারে। 10 গুণ বৃক্ষ আমরা লাগাবো। আন্তর্জাতিক মানে এই উদ্যানটাকে তৈরি করা হবে। মন্ত্রী আরও জানান, গাছ কাটার প্রতিবাদকারীদের সঙ্গে ঈদের পর বসবে মন্ত্রণালয়। সমস্ত যারা